হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট, আপনারা সবাই জেনে গেছেন যে 2022-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম করাবে। তার জন্য এই মুহূর্তে ভ্যাকেন্সি সাবমিটের কাজ চলছে। পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার দুটো পার্টে হয়। এক হচ্ছে 200 নম্বর রিটিন আর 100 নম্বরের ইন্টারভিউ, যেটা পার্সোনালিটি টেস্ট। এই রিটিন আর পার্সোনালিটি টেস্টের টোটাল নাম্বার যোগ করে মেরিট করা হয়, ওইভাবে র্যাঙ্ক হয়। কিন্তু রিটিনেও প্রতিটি ক্যান্ডিডেটকে আলাদাভাবে কোয়ালিফাইং করতে হয় এবং ইন্টারভিউতেও আলাদাভাবে কোয়ালিফাইং করতে হয়, যেটা 2016 এবং 2017 সালের পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাতে হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার রিটিন কোয়ালিফাই করতে হলে প্রতিটি সাবজেক্টের টেক্সট বুক ভালো করে কিন্তু পড়তে হবে, আর রিটিন পরীক্ষাতেই ম্যাক্সিমাম স্কোর এখানে করে রাখতে হবে। আজ আমরা ডিসকাস করব ইরিগেশনের প্রথম চ্যাপ্টার নিয়ে। আমাদের যে সিলেবাস আছে তার প্রথম চ্যাপ্টারে এই ইরিগেশন সাবজেক্ট কিন্তু রিটিন এক্সামে প্রচুর এখান থেকে কোশ্চেন আসে, আর এই কোশ্চেনগুলো ইজি হয়, একটুতেই সহজেই সবাই বা প্রিপারেশন থাকলে সব কোশ্চেনই করা যায়। ইরিগেশন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু স্কোরটা অনেক রিটিনের জন্য গেন করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে কোনো স্কোর নিয়ে সমস্যা না হয়, সুবিধা হয়ে যায়। আর এই পিডিএফ বা নোটসগুলো আমার নিজের তৈরি। এগুলো 2016 এবং 17-তে প্রচুর এখান থেকে এসেছিলো। সিম্পল এগুলো রিভাইজ বা এগুলো পড়লেই তাড়াতাড়ি মোটামুটি এগুলো আপনাদের রিভাইজ করতে অনেক হেল্প করবে। আজ ইরিগেশন নিয়ে আমাদের ক্লাস। ইরিগেশনের ফার্স্ট যে চ্যাপ্টার সেটার পুরোটাই এখানে আলোচনা করা হবে। চলো এবার শুরু করা যাক। ইরিগেশনটা আসলে কি? ইরিগেশন is artificial application of water to the soil throughout the crop period to assist the production of the crop. Irrigation, artificial application of water to the agriculture. এটা হচ্ছে ইরিগেশন এখানে বলতে বোঝানো হয়েছে যে আর্টিফিশিয়ালিভাবে কৃত্রিমভাবে যে জমিতে জল প্রয়োগ, এই জিনিসটাকে আমরা সাধারণত ইরিগেশন বলি। ইরিগেশনের অ্যাডভান্টেজ কী কী অ্যাডভান্টেজ কী কী আছে আমরা যে করব, তার তো একটি কিছু অ্যাডভান্টেজ থাকবে। সেই ইরিগেশনের অ্যাডভান্টেজগুলো কী কী সেগুলো দেখতে হবে। ইরিগেশন ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন, চাষের মানে শস্য ধান উৎপাদন বা এইসবের প্রচুর বৃদ্ধি ঘটায়, চাষবাসের যে বৃদ্ধি হয় সেটা। এলিমিনেশন অফ মিক্স ক্রপিং, এটাকে মিক্স ক্রপিং দূর করে বা দূর করতে সাহায্য করে। মিক্স ক্রপিং বলতে দুটি বা তার বেশি চাষ, যদি একই জমিতে দুটি বা তার বেশি ফসল একসাথে চাষ করা হয় সেটাকে মিক্স ক্রপিং বলে। এটাকে ইরিগেশন দ্বারা এলিমিনেট করা হয়। জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, থার্মাল নয়, জলবিদ্যুৎ যেটা, সেটার এখান থেকে আমরা তৈরি করতে পারি ইরিগেশন ড্যাম তৈরি করে। ফলে আমাদের এনার্জি সোর্স সেটার ঘাটতি যেটা থাকে ওটা আমাদের হয়ে যায়। ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই এটাও এখান থেকে করা যায়। ইরিগেশন ড্যাম তৈরি করে জল থাকে, তার থেকে আমরা পাইপের সাহায্যে আমাদের হাউস কানেকশন বা যে জলের যে আমাদের প্রয়োজন সেটা এখান থেকে আমরা চাহিদা মেটাতে পারি। ফ্যাসিলিটি টু কমিউনিকেশন, ইনল্যান্ড নেভিগেশন, এগুলো হচ্ছে আমাদের ইরিগেশনের অ্যাডভান্টেজ আছে, তার মানে কিছু নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তাহলে ইরিগেশনের ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেটা দেখা যাক। এটা ওভার ইরিগেশন লিড টু ওয়াটার লগিং অ্যান্ড মে রিডিউস ক্রপ। তো যদি আমাদের ইরিগেশন যা দরকার, জল জমিতে যা দরকার প্রয়োজনের তুলনায় যদি আমরা বেশি পরিমাণে জল সাপ্লাই করে থাকি চাষের জমিতে, তাহলে আমাদের জমিতে ওয়াটার লগিং হয়ে যায়, এবং ওয়াটার লগিং হওয়ার ফলে কী হবে, আমাদের যে ক্রপ মানে আমাদের ফসল যেটা পাবো তার থেকে অনেক কম পরিমাণে আসে বা নষ্ট হয়ে যায়, বা ফসল যে পরিমাণ আমরা ভাবছি যে আসবে তার থেকে কম আসছে। এগুলো কিন্তু ওভার ইরিগেশনের জন্য হয়ে থাকে।
এটা একটা ডিমেরিটস পয়েন্ট, ডিসঅ্যাডভান্টেজ অফ ইরিগেশন এটা বলা যায়। এবার দেখা যাক ইরিগেশনের টাইপগুলো কী কী। ইরিগেশন সাধারণত দুটি ভাগে আমরা ভাগ করে থাকি, এক সার্ভিস ইরিগেশন আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে সাবসারফেস ইরিগেশন। আবার সারফেস ইরিগেশনকে আমরা ভাগ করে থাকি ফ্লো ইরিগেশন আর লিফট ইরিগেশন। ফ্লো ইরিগেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, পেরিনিয়াল অ্যান্ড ইনান্ডেশন। ফ্লো ইরিগেশন কোন, যেখানে আমরা জমি when water is available at higher such that can be directly applied to the agriculture land by one of the action of gravity। যদি আমরা গ্র্যাভিটির সাহায্যে উচ্চ স্থানে ধরুন জল আছে, নিচের জমিতে কোথাও চাষ হচ্ছে, এখানে আমরা সরাসরি জল উপর থেকে নিচে পাঠিয়ে দিই, এটা হচ্ছে ফ্লো ইরিগেশন। এটা আবার হচ্ছে দুভাগে ভাগ করা হয়, পেরিনিয়াল আর ইনান্ডেশন। পেরিনিয়াল কনস্ট্যান্ট অ্যান্ড কন্টিনিউয়াস ওয়াটার অ্যাপ্লাইড থ্রু আউট দি ক্রপ পিরিয়ড। যদি ক্রপ পিরিয়ডে সবসময় কন্টিনিউয়াস ধরে মানে বরফের জলে যে পুষ্ট এই নদীগুলো থেকে আমরা পাওয়া যায় পেরিনিয়াল ইরিগেশন। আর ফ্লোড ইরিগেশন যেগুলো বর্ষার জলে হয় বা ফ্লোড হয়ে যায়, ইটস কেপ্ট সাবমার্জ অ্যান্ড ফ্লোডেড উইথ ওয়াটার সো অ্যাজ টু কজ থ্রু স্যাচুরেশন অফ দ্য ফিল্ড। বা বন্যার ফলে যে ইরিগেশন বা আমাদের এরকম টাইপের যেগুলো সেগুলো হচ্ছে ইনান্ডেশন। আর লিফট ইরিগেশন কি? লিফট ইরিগেশন হচ্ছে যদি জল আমার নিচে থাকে, চাষযোগ্য জমির বা চাষ যেখানে হচ্ছে তার থেকে আমাদের নিচে থাকে জল, সেই সময় আমরা কি করি, পাম্প লাগিয়ে বা মেকানিক্যাল কোনো ডিভাইসের সাহায্যে নিচু স্থানে যে জল আছে তাকে আমরা চাষের জমিতে পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লিফট ইরিগেশন। এখানে নিচ থেকে ওপরে তোলা হয় জলটাকে, তাই এটাকে লিফট ইরিগেশন বলা হয়। এবার আসা যাক সাবসারফেস ইরিগেশন। সাবসারফেস ইরিগেশন হচ্ছে এখানে যে সারফেস মানে আমাদের ল্যান্ড জমি, সেটাকে কোনোভাবেই ওয়েট না করে অর্থাৎ ভিজিয়ে বা না করে সরাসরি আমরা আমাদের যে গাছ বা জমিতে যে চাষ হচ্ছে সেই উদ্ভিদের ক্যাপিলার রুট জোনে সরাসরি আমরা যদি জল যে ইরিগেশন ওয়াটার সেটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের সাবসারফেস ইরিগেশন। ডাইরেক্টলি রুট জোনে আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। এটাও আবার দুভাগে ভাগ করা যায়, এক ন্যাচারাল ইরিগেশন আর সেকেন্ড আর্টিফিশিয়াল ইরিগেশন। ন্যাচারাল when underground irrigation is simply achieved naturally without any additional effort is called natural subsurface irrigation. Example, water from ground water table and throughout the capillary action। যদি ক্যাপিলারি অ্যাকশনের সাহায্যে জল ওপরে উঠে যায় এবং রুট জোন পর্যন্ত চলে আসে যে উদ্ভিদ আছে তার, তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল ইরিগেশন। আর আর্টিফিশিয়াল when a system of open joint drain is artificially laid below the soil so as to supply water to the crop by capillarity is called artificial subsurface irrigation. Example, drip irrigation। যদি আমরা পাইপের সাহায্যে সরাসরি রুট জোনে যদি আমরা জল দিয়ে থাকি আমাদের যে জমিতে চাষ হচ্ছে সেই চাষের উদ্ভিদে বা ফসলে, তাহলে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইরিগেশন। নেক্সট এবার দেখা যাক টেকনিক অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন। আমরা কীভাবে জল যে ওয়াটার আছে সেটাকে আমরা কীভাবে জমিতে দিয়ে থাকি। ফার্স্ট, ফ্রি অর অর্ডিনারি ফ্লোডিং। এটাকে আবার ওয়াইল্ড ফ্লোডিংও বলা হয়, এটা কিন্তু মনে রাখা দরকার। যে কোনো এই এমসিকিউতে কিন্তু এটা জিজ্ঞেস করে থাকে যে অর্ডিনারি ফ্লোডিং বা ফ্রি ফ্লোডিংকে আবার আমরা কী নামে জানি, সেটা হচ্ছে ওয়াইল্ড ফ্লোডিং। In this method, wild flooding, which the flow of water is not controlled, এখানে ওয়াটার যে জমিতে মানে ইরিগেশন ওয়াটার সেটাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করি না, সরাসরি আমরা জমিতে দিয়ে থাকি। The method is suitable for close growing crop। এই প্রসেসটা ক্লোজ গ্রোয়িং ক্রপের জন্য খুব মানে সুবিধাজনক। যেমন ধান চাষের জন্য যে আমরা ইরিগেশন সিস্টেম বা যেভাবে আমরা জল দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ফ্লোড ইরিগেশন সিস্টেম বা ওয়াইল্ড ফ্লোডিং বলা হয়। ধানের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা হয়। নেক্সট সেকেন্ড আছে বর্ডার স্ট্রিপ ইরিগেশন।
বর্ডার স্ট্রিপ এখানে জমিটাকে লম্বাভাবে ভাগ করা হয়, লেন্থ 100 থেকে 400 মিটার আর উইথ 10 থেকে 20 মিটার ভাবে আয়তক্ষেত্র বা বর্গাকার এইভাবে জমিগুলোকে ভাগ করা হয়। অ্যান্ড ল্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ দি স্ট্রিপ অ্যান্ড সেপারেটেড বাই লেভিস দিয়ে ভাগ করা হয়, যেগুলোকে আমরা বর্ডার বলি, যেগুলোকে বাংলাতে আল বলা হয়। সেইভাবে এগুলো জমিকে ভাগ করা হয় এবং ইরিগেটেড করা হয়, সেগুলো হচ্ছে বর্ডার স্ট্রিপ ইরিগেশন। ইটস সুইটেবল ফর ওয়েট ফোডার, গমের ক্ষেত্রে এগুলো কিন্তু সুবিধাজনক। এবার আসা যাক চেক বেসিন ফ্লোডিং। It is a modified form of ordinary flooding and in which the flow is controlled by dividing the whole area into a number of the part while help the levies and border. এটা সেম বর্ডারের মতোই, কিন্তু এখানে ফ্লোটাকে কিন্তু কন্ট্রোল করা হয় লেভিস অ্যান্ড বর্ডার। এটা হচ্ছে চেক ফ্লোডিং। আর বেসিন ফ্লোডিং ইট ইজ এ স্পেশালি অ্যাডাপ্টেড ফর অর্চার্ড ট্রি। এখানে বেসিন ফ্লোডিং কিন্তু স্পেশালি ফলের বাগান যেগুলোতে, সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। হুইচ ইজ স্মল বেসিন আর মেড অ্যারাউন্ড দি স্টেম অফ ট্রি অ্যান্ড ওয়াটার ইজ অ্যালাউডেড অ্যান্ড স্ট্যান্ড আনটিল দি ডিজার্ট পারক্লোশন ইজ অবটেন। বেসিন ফ্লোডিংয়ে এটা সাধারণত ফলের বাগানের ক্ষেত্রে ইউজ করা হয়। আসলে গাছের যে গোড়া সেখানে এরকমভাবে জমিটা কেটে দেওয়া হয় এবং তার মধ্যে জল ঢোকানো হয় যতক্ষণ না পর্যন্ত এটা স্যাচুরেশন বা যতটা দরকার হয় সেইভাবে এটাকে করা হয় ইউজ। এটা হচ্ছে আমাদের বেসিন ফ্লোডিং। এবার হচ্ছে ফিউরো ইরিগেশন। দ্য ফিউরো মেথড of irrigation is very much used for row crop like maize, jowar, sugarcane, cotton, tobacco, groundnut, potatoes, etc. এগুলোর ক্ষেত্রে ফিউরো ইরিগেশন করা হয়। In this method only 1/2 to 1/5 of the surface is wetted, thus the evaporation losses are reduced. এইটা কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউতে জিজ্ঞাসা করে 1/2 to 1/5 বা এরকম কিছু একটা এরকম দিয়ে দেবে, এটা কি ইরিগেশন বলা হয় সেই সময় আপনাদের ফিউরো ইরিগেশন কিন্তু অপশানটা করে আসতে হবে। এ ফিউরো কনসিস্ট অফ এ ন্যারো ডিচ between row and plant and which carry the irrigation water through it, and special case furrow irrigation in which this single inlet is provided and the water move continuously throughout the single ditch and referred as corrugation irrigation. এবার যাক স্প্রিঙ্কল ইরিগেশন। স্প্রিঙ্কল ইরিগেশনে কী হয়? ইন দিস মেথড ইরিগেশন ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দি ফর্ম অফ স্প্রে থ্রু এ নেটওয়ার্ক অফ পাইপ। এই স্প্রিঙ্কল ইরিগেশনের পাইপের সাহায্যে বা স্প্রিঙ্কেল বা নোজল, এখান থেকে আর্টিফিশিয়াল এভাবে রেন বা কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়, এভাবে দেওয়া হয় ফলের বা যেগুলোতে আমাদের বা গাছগুলো লাগানো থাকে সেগুলোর উপর দেওয়া থাকে, বা স্প্রে করা হয় কৃত্রিমভাবে, যেটা বৃষ্টি আমাদের তৈরি করা হয় এখানে ছোটোখাটো একটা সেইটা। অ্যাডভান্টেজ কী হচ্ছে স্প্রিঙ্কল ইরিগেশনের অ্যাডভান্টেজ প্রচুর। এরোশন ক্যান বি কন্ট্রোল, যে ক্ষয় সেটা আমরা জমি ক্ষয় বা ভূমিক্ষয় বলা যায়, সেটা কিন্তু আমাদের এখান থেকে কন্ট্রোল করা যায়। ইউনিফর্ম অ্যাপ্লিকেশন অফ ওয়াটার ইজ পসিবল, এক্ষেত্রে ইউনিফর্মভাবে ওয়াটার সব জায়গায় দেওয়া সম্ভব হয়। দ্য ল্যান্ড প্রিপারেশন ইজ নট রিকোয়ার্ড, এখানে ল্যান্ডকে কোনো সেই রকমভাবে প্রিপারেশন করতে বা সমতল করতে হয়, সব কোনো প্রবলেম নেই। সো লেবার কস্ট ইজ রিডিউস, যে লেবারের কস্ট সেটা অনেক কমে যায়। মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবেল ফর ক্রপিং, এখানে বেশি পরিমাণ জমিতে চাষ করা যায়। দি বর্ডার অ্যান্ড ডিচ আর নট রিকোয়ার্ড, বর্ডার অ্যান্ড ডিচ আর এক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না। ইউজফুল হয় দি স্লোপ আর এক্সেসিভ অ্যান্ড টপোগ্রাফ ইজ ইরেগুলার, যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে স্প্রিঙ্কল ইরিগেশন ইউজ করা হয়। হেল্পফুল ইন ক্রপ কুলিং ডিউরিং সামার অ্যান্ড ফ্রস্ট প্রোটেকশন ইন উইন্টার, ইউজড হোয়েন ফার্টিলাইজার আর টু বি মিক্সড উইথ ওয়াটার, যদি জলের সাথে সার মিশিয়ে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এটা দেওয়া হয়, স্প্রিঙ্কল ইরিগেশন করা হয়, এটা অনেক সুবিধা। লিমিটেশন কিছু আছে এই স্প্রিঙ্কল ইরিগেশনের। উইন্ড মে বি
উইন্ড মে ডিস্ট্রয়েড দি স্প্রিঙ্কেল প্যাটার্ন, যদি জোরে বাতাস প্রবাহিত হতে থাকে তাহলে কি আমাদের জলটা যেটা স্প্রে করা হয় সেটা অন্যদিকে চলে যায়, এক্ষেত্রে একটা প্রবলেম হয়। টেকনিক্যাল ম্যান পাওয়ার ইজ রিকোয়ার্ড টু অপারেট দি সিস্টেম, এখানে যে অপারেট মেকানিক্যাল ডিভাইস থাকবে সেগুলোকে অপারেট করার জন্য ম্যান পাওয়ারের প্রয়োজন হয়। ইনিশিয়াল কস্ট, মেনটেন্স কস্ট অ্যান্ড অপারেশন কস্ট ইজ ভেরি হাই, এখানে কস্ট কিন্তু প্রচুর পরিমাণ হয়। এভাপোরেশন লস ইজ ম্যাক্সিমাম, নট সুইটেবল ফর হ্যাভি ইরিগেশন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল একসাথে দেওয়া যায় না। নেটওয়ার্ক অফ পাইপ অ্যান্ড নজল কজেস ইন্টারফেন্স উইথ ফার্মিং অপারেশন, নেটওয়ার্ক অ্যান্ড নজল যে থাকে সেগুলো চাষ করতে কিন্তু অনেক প্রবলেম বা অসুবিধা করে। নেক্সট আছে আরেকটা টেকনিক, সেটা হচ্ছে ডিপ ইরিগেশন অলসো কল ট্রিকল ইরিগেশন, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় এমসিকিউতে, ড্রিপ ইরিগেশনকে আবার কী নামে জানা যায়, সেটা হবে কিন্তু ট্রিকল ইরিগেশন। In this method, the water is directly applied to the root zone of plant in the form of drops using pipes and drip nozzle. তাহলে ড্রিপ ইরিগেশন বা ট্রিকল ইরিগেশনে সরাসরি রুট জোন, উদ্ভিদের যে রুট জোন আছে সেই আমরা ডাইরেক্টলি ওখানে আমরা জল কিন্তু ইরিগেশন মানে জলটা সাপ্লাই করে থাকি, এতে লস অনেক কম হয়। অ্যাডভান্টেজ, the less requirement of irrigation water as evaporation and seepage loss are considerably reduced. Water supply optimum level and which also give high yield. The nuisance of weeds is avoided and suitable for any topography, এবং যে কোনো টপোগ্রাফির জন্য কিন্তু ড্রিপ ইরিগেশন সুবিধাজনক। ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে? ইনিশিয়াল কস্ট, হাই ইনিশিয়াল কস্ট, এখানে ইনিশিয়াল কস্ট কিন্তু খুব হয়। ডেঞ্জার of block of nozzle, they cannot be used for heavy irrigation, causes interference in farming operation, involve technically knowledge and thus not adopted by ordinary cultivator. এবারে কোনো জমিতে ইরিগেশন করার জন্য কত সময় লাগবে, যে টাইম, সেটা আমরা কিভাবে ডিটারমিন করব? টাইম রিকোয়ার্ড ফর ইরিগেটিং এ ফিল্ড, তাহলে কোনো জমিতে ইরিগেশন করার জন্য কীরকম আমাদের টাইম লাগবে, সেটা হচ্ছে টাইম রিকোয়ার্ড টি ইজ ইকুয়াল টু 2.3 ওয়াই বাই এফ ইন্টু লগ 10 ইন্টু কিউ ডিভাইড বাই কিউ মাইনাস এ ইন্টু এফ। এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এই ফর্মুলাটি জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে এমসিকিউ, যে ওটার টাইম রিকোয়ার্ড ইরিগেট করার জন্য, জমিতে ইরিগেট করার জন্য টাইম রিকোয়ার্ড, সেই ফর্মুলাটা কী, এগুলো অপশান দেওয়া থাকে। তাহলে এখানে ওয়াই হচ্ছে অ্যাভারেজ ডেপথ অফ ওয়াটার, এফ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, কিউ ডিসচার্জ অ্যান্ড এ এরিয়া অফ দি স্ট্রিপ, যে জমিটা আমরা ইরিগেট করছি সেই জমির এরিয়া। এবার হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া ক্যান বি ইরিগেটেড, ম্যাক্সিমাম কী পরিমাণ এরিয়া আমরা ইরিগেটেড করতে পারবো, সেটা হচ্ছে এ ম্যাক্স ইজ ইকুয়াল টু কিউ বাই এফ, এখানে কিউ হচ্ছে ডিসচার্জ আর এফ হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এই ডিসচার্জকে যদি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা ম্যাক্সিমাম এরিয়া যেটা আমরা ইরিগেট করতে পারবো সেইটার ভ্যালু কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসবে। এইটাও কিন্তু এমসিকিউতে আমাদের জিজ্ঞেস করে যে এটার ফর্মুলা কী, বা ম্যাক্সিমাম এরিয়া কী পরিমাণ আমরা ইরিগেট করতে পারবো সেইটা কত, বা সেইটা কীভাবে ডিটারমিন কীভাবে করবে, কিউ বাই এফ। আর নেক্সট আসছে কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার, আমরা যে জলটা দিয়ে ইরিগেশন করব সেই জলের কোয়ালিটি কী হতে হবে। ফার্স্ট there is a sediment. The effect of sediment of water present in irrigation water depend upon the type of irrigated land. When fine sediment from water is deposited on sandy soil, the fertility improves. যদি ফাইন সেডিমেন্ট ডিপোজিট হয় জমিতে, তাহলে কি জমির উর্বরতা আমাদের বৃদ্ধি পাবে, তাহলে কি আমাদের ফসলের পরিমাণ সেটা কিন্তু আমাদের বাড়তে থাকবে। আদার হ্যান্ড, if the sediment has been derived from the arid area and it may be reduce the fertility or decrease the soil permeability, যদি arid area থেকে হয় তাহলে আমাদের যে জমির উর্বরতা সেটা আমাদের হ্রাস পাবে, সয়েল বা মাটির পারমিয়াবিলিটি
হ্রাস পাবে, তাহলে আমাদের ফসলের পরিমাণ কিন্তু অনেক কম হবে। এবার নেক্সট দেখা যাচ্ছে কী আছে, ও ও ও, কোথায় গেল, কোথায় এটা আবার কি? এখানে total concentration of soluble salt of calcium, magnesium, sodium, potassium present in irrigation water may be proved injurious to plant. তো যদি এগুলোর ডেন্স বা কনসেন্ট্রেশন খুব হাই থাকে তাহলে প্ল্যান্টের জন্য যে আমাদের প্ল্যান্টের জন্য খুব ক্ষতি হয় বা খারাপ, যেগুলো আমাদের হেল্পফুল হয় না, রিডিউস করে আমাদের যে ফসল সেটার পরিমাণ অনেক কমে যায়। দি সল্ট কনসেন্ট্রেশন জেনারেলি এক্সপ্রেস বাই ppm পার্টস পার মিলিয়ন অর মিলিগ্রাম পার লিটার। এটা কিন্তু এমসিকিউতে আসার প্রচুর চান্স থাকে, আক্স করে এটা যে সল্ট কনসেন্ট্রেশন যে আমাদের এক্সপ্রেস করা হয় সেটার ইউনিট কি, ppm পার্টস পার মিলিয়ন অর মিলিগ্রাম পার লিটার। তাহলে বোথ আর ইকুয়াল, ppm ইজকাল টু মিলিগ্রাম পার লিটার, এই দুটো কিন্তু সমান মনে রাখতে হবে। এবার দেখা যাচ্ছে কী আছে, টাইপ অফ ওয়াটার কন্ডাক্টিভিটি এক্সপ্রেস বাই মাইক্রো মোস পার সেন্টিমিটার অ্যান্ড সুইটেবল ফর ইরিগেশন। লো স্যালাইনিটি ওয়াটার একে C1 দ্বারা ডিনোট করা হয়, 100 থেকে 250, সুইটেবল ফর অল টাইপ অফ ক্রপস অ্যান্ড অল কাইন্ড অফ সয়েল। মিডিয়াম স্যালাইনিটি C2 দ্বারা ডিনোট করা হয় 250 থেকে 750, এর ভ্যালু হয়েছে কন্ডাক্টিভিটির ভ্যালু। ইট ক্যান বি ইউজ ফর মডারেট অ্যামাউন্ট অফ ব্লিচিং ওয়ার্কার্স। হাই স্যালাইনিটি C3 750 থেকে 2250, আনসুইটেবল ফর সয়েল উইথ রেস্ট্রিক্টেড ড্রেনেজ, অ্যান্ড ভ্যারি হাই স্যালাইনিটি C4 মোর দেন 2250, আনসুইটেবল ফর ইরিগেশন। এই সব এই লিস্ট, এই ভ্যালুটা কিন্তু মনে রাখার প্রয়োজন। এগুলো সাধারণত আক্স করে এক দুটো কোশ্চেন এখান থেকে থাকে। এরপর আছে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, SAR ভ্যালু। SAR-এর এই কিন্তু ফর্মুলাটা আক্স করে পরীক্ষাতে। SAR Na প্লাস ডিভাইড বাই Ca2 প্লাস প্লাস Mg2 প্লাস ডিভাইড বাই 2 পুরোটার রুট টু দি পাওয়ার হাফ আসে। এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এটা আক্স করে। এবার সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও SAR ভ্যালুর উপর ডিপেন্ড করে, যেভাবে আমাদের ওয়াটারটাকে ভাগ করা হয়েছে, এক লো সোডিয়াম টাইপ অফ ওয়াটার SAR ভ্যালু অ্যান্ড সুইটেবিলিটি। লো সোডিয়াম ওয়াটার S1, এটাকে S1 দ্বারা ডিনোট করা হয়, এর ভ্যালু হচ্ছে 0 থেকে 10, সুইটেবল ফর SAR ভ্যালু 0 থেকে 10, সুইটেবল ফর অল টাইপ অফ ক্রপ অ্যান্ড অল টাইপ অফ সয়েল, যে কোনো ফসল এবং সয়েলের জন্য এটা সুইটেবল। মিডিয়াম সোডিয়াম ওয়াটার S2, এর ভ্যালু হচ্ছে 10 থেকে 800 পর্যন্ত, সুইটেবল ফর কোর্স স্ট্রাকচার অর্গানিক সয়েল উইথ গুড পারমিয়াবিলিটি। থার্ড, হাই সোডিয়াম ওয়াটার S3, 18 থেকে 26, harmful for most of the all type of soil, and very high sodium water S4 greater than 26, unsuitable for irrigation. এই ভ্যালুগুলোও কিন্তু মনে রাখতে হবে, এগুলো আক্স করে এই চারটা সিম্পল ব্যাপার, এগুলো মনে রাখার কোনো প্রবলেম নয়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার ইরিগেশনের ক্লাস নিয়ে আসবো। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পিএসসির পরীক্ষা ফর্ম ফিল আপ কিন্তু খুব সাবধানে করতে হবে, ক্যান্সেল হয়ে গেলে প্রবলেম। আর প্রিপারেশন কিন্তু যে টেক্সট বইগুলো আছে আমাদের, এই টেক্সট বইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে পরীক্ষা হয়েছে আগে সেইগুলো কিন্তু ঠোঁটস্থ রাখতে হবে, কারণ 50 থেকে 60% কোশ্চেন কিন্তু ওগুলো ফলো করা হয় বা ওই রকম টাইপেরই কোশ্চেন করা হয়, খুব সিম্পল কোশ্চেন থেকে। পিএসসি পরীক্ষাতে কিন্তু ভুল মানে খুব নেগলিজেবল, হয়তো 1 থেকে 2টি কোশ্চেন ভুল, এটাই ধরে নিতে হবে যদি আমরা করতে না পারি, বা কোনো ডাউট থাকলে করার দরকার নেই। আর বা যদি অ্যাটেন্ড করে ভুল হয়, তার থেকে 1 থেকে 2টোর বেশি যেন না হয়, তাহলেই আর স্কোর হাই থাকলে কোনো অসুবিধা নেই, সিলেকশন হয়ে যাবে আপনাদের। থ্যাংক ইউ।